নমস্কার, আমি কিশোর, একজন ফার্মাসিস্ট। আজকে আমি এই যে ভিডিওটা বানাতে চলেছি, সেই ভিডিওটা সম্পূর্ণভাবে ফার্মাসি এই যে সাবজেক্টটা রয়েছে সেইটা পড়ার পর তার কী স্কোপ রয়েছে সেইটার উপরে হবে। তবে তার আগে কয়েকটা জিনিস আমি উল্লেখ করে দিতে চাই। প্রথম কথা হলো যে যখন আমরা কোনো বিষয়কে চয়ন করি আমাদের জীবনের জন্য বা জীবিকার জন্য, পরবর্তী জীবন মেনলি জীবিকার জন্য, জীবন ধারণের জন্য তো জীবিকা সকলেরই প্রয়োজন হয়। তো সেই জীবিকাটাও মানসিক একটা আনন্দ থাকা উচিত সেই জীবিকাতে গিয়ে, যে শুধুমাত্র পয়সা অর্থ উপার্জনের জন্যই তো আমরা জীবিকাটাকে ধারণ করি না। মানে জীবন ধারণের জন্য যে জীবিকাটা আমরা নিচ্ছি সেখানে যদি শুধু কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য আমি সকাল থেকে রাত অবধি খেটে গেলাম, সেক্ষেত্রেও কিন্তু একটা মানসিক শান্তি থাকে না। তাই নিজস্ব একটা ইচ্ছার খুব দরকার। তো সেই ইচ্ছে জিনিসটা কাজের মধ্যে যদি না থাকে, নিজেরাও আমরা সফল হতে পারি না এবং তার ফলে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি সেটাকে আমরা দুর্নাম করতে থাকি। তো এই বিষয়টা ফার্মাসি সাবজেক্টটার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি দেখেছি বহু ফার্মাসিস্ট তারা ভালো জায়গায় কাজ করেও, ভালো টাকা উপার্জন করেও তারা কিন্তু প্রফেশনটাকে সবসময় মানে দুর্নাম করে গেছে, যেটা একেবারেই করা উচিত না। আমরা তা যদি আমরা নিজেকে ভাবতে না পারি তাহলে আমরা কখনোই সফলও হব না এবং আগামী প্রজন্ম কখনো সেটাকে ভালো চোখে দেখবে না, যার ফলে প্রফেশনটা থেকে শুরু করে সেই পড়াশোনাটা পর্যন্ত সমস্ত কিছু একটা অন্ধকারের দিকে চলে যাবে। তো সেই জন্য আজকে এই ভিডিওয়ে আমি এই সেশনটা কেন করছি, কেননা কালকেই জাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। তো সেই জয়েন্টের রেজাল্টে দেখা যাচ্ছে যে এখনকার দিনে দুটো আলাদা আলাদাভাবে র্যাঙ্ক দেওয়া হচ্ছে, একটা ফার্মাসি র্যাঙ্ক এবং একটা জেনারেল ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক, যে যেটাকে চয়েস করেছিল যখন জয়েন্ট এন্ট্রান্স দেয়। আর একটা ছিল চয়েস বি আর্ক, মানে আর্কিটেকচার পড়ার জন্য। তো যাই হোক, যারা ফার্মাসি চয়েস করেছো তারা তখন কি হিসেবে চয়েস করেছিলে, কোনো কিছু তোমাদের মস্তিষ্কে ছিল কি না যে হ্যাঁ ফার্মাসি সাবজেক্টটা আমি জানি, আজকে এটা খুব ফ্লাওয়ারিস এবং আগামী দিনে এটা অনেক ব্লুম করবে, অনেক প্রস্ফুটিত হবে। তো সেই সমস্ত কিছু ভেবে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে কি না আমি জানি না। অনেক সময় অনেকেই করে না, ফর্ম ওইভাবে কেউ ফিল আপ করে না, জাস্ট করতে হয় তাই করে। কিন্তু অ্যাটলিস্ট এই সাবজেক্টটা নিয়ে পড়ার আগে প্রফেশন, যেহেতু এটা একটা প্রফেশনাল লাইন, তাই প্রফেশনটা কীরকম হবে সেটা জেনে নেওয়া খুব দরকার। সেই জন্যেই আজকে আমি এই ভিডিওটা করছি। তো দেখো, ফার্মাসি পড়ে তোমরা প্রচুর রকমের জব করতে পারো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার এক বন্ধু, সে আমার সঙ্গে সে প্রথমে ক্লাস 12 অবধি পড়ার পর ডিএমএলটি কোর্স করে। তো ডিএমএলটি মানে ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান, এরকম একটা কোর্স রয়েছে, ল্যাব টেকনিশিয়ানদের যে ডিপ্লোমা কোর্স। তারপর সে ল্যাটারাল এন্ট্রিতে, মানে ডিপ্লোমার পর ল্যাটারাল এন্ট্রি হয় ফার্মাসিতে, ব্যাচেলার ডিগ্রির জন্য সে ঢোকে। জানি না আজকে এরকম অন্য কোনো স্ট্রিম থেকে এইভাবে ডিপ্লোমা করে ঢোকা যায় কিনা, তবে সে এইরকমই করেছিল। আজকে সেই ছেলেটি ফার্মা ইন্ডাস্ট্রিতে আইটি সেকশনে কাজ করে। তার মানে বুঝতে পারছো, মানে যে একজন ফার্মাসিস্ট যে চিরকাল ওষুধপত্র নিয়ে পড়ে এলো, যে চিরকাল সিউটিক্সে আমরা কি দেখি যে ওখানে আমাদের কিছু মেশিন টেশিন সম্পর্কেও জানতে হয়, মানে ইঞ্জিনিয়ারিং পোর্শনটাও রয়েছে। ম্যাক্সিমাম হলে সে ইঞ্জিনিয়ারিং পোর্শনে হয়তো গিয়ে কিছু কিছু কাজ করতে পারে, কিন্তু সে সম্পূর্ণভাবে একটা অন্য একটা দিক যেটা আইটি, কিন্তু সে ফার্মা ইন্ডাস্ট্রিরই আইটির একটা পোর্শনকে দেখে এবং সে প্রচুর টাকা রোজগার করে আইটিতে কাজ করেই। কিভাবে এটা হলো এটা আমি পরে একদিন তোমাদেরকে বিভিন্ন ফার্মাসিস্টদের জীবনী এবং আমি যাদেরকে দেখেছি আমার বন্ধুবান্ধব তারা কিভাবে
স্ট্রাগল করেছে, স্ট্রাগল বলা উচিত নয়। দেখো মানুষ সব সময় বলে যে আমি অনেক স্ট্রাগল করেছি তারপর এই জায়গায় এসেছি, স্ট্রাগল শব্দটাই উচিত নয়। আসলে সে তাকে নিজেকে আরও ধারালো করছে, অর্থাৎ এই যে স্ট্রাগল যেটাকে আমরা বলি সেটা আসলে তাকে আরও উন্নততর মানুষে পরিণত করার একটা প্রক্রিয়া। অর্থাৎ আমি নিজেকে অনেক উন্নত করেছি এই কথাটা ঠিক আছে, কিন্তু স্ট্রাগল বলা উচিত নয়। তো সে তাকে নিজেকে উন্নত করার জন্য অনেক প্রচেষ্টা করেছে, অনেক কিছু করেছে এবং আজকে সে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত। তো এখন বিষয় হচ্ছে যে দেখো ফার্মাসি পড়ে তার প্রচুর স্কোপস রয়েছে, যার মধ্যে বেসিক্যালি মানুষ যেগুলো স্বাভাবিকভাবে জানে সেটা হলো একটা মার্কেটিংয়ের জব। যারা জানে, অনেকেই জানে না, যারা জানে তারা এটা জানে যে ফার্মাসিস্ট হয়ে একজন ফার্মাসিস্ট সে মার্কেটিংয়ের জব করতে পারে, সে মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ে গিয়ে কাজ করতে পারে, মানে ইন্ডাস্ট্রি যেখানে আছে, আর অথবা সে একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে বা ব্যাচেলার হিসেবে একজন হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারে। এছাড়াও আরও অনেক স্কোপ রয়েছে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে মার্কেটিংয়ের জব। মার্কেটিংয়ের জবটা হচ্ছে এরকম যে দেখো তোমরা যে জবেই বা যে প্রফেশনেই যাও না কেন, তোমাদেরকে আগে জানতে হবে যে তুমি সেই প্রফেশনটার জন্য যোগ্য কিনা। সবচেয়ে বড় যোগ্যতা হলো যে তুমি সেই প্রফেশনে টিকে থাকতে পারবে কিনা। একটা প্রফেশনে টিকে থাকার জন্য শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং ইচ্ছা, এই জিনিসগুলোর খুব প্রয়োজন। যেমন ধরো মার্কেটিংয়ের জবে প্রথমে যখন তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে তখন সারাদিন গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে, একজন ডক্টরের কাছে গিয়ে বসে থাকলে তারপরও সে হয়তো সেদিনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সত্ত্বেও ডক্টর উঠে চলে গেলেন, তোমাকে বললেন যে তোমাকে আজ আর আমার অ্যাটেন্ড করার সময় নেই, বা কেউ এসে বলল যে আপনাদেরকে আজকে চলে যেতে হবে, ডাক্তারবাবু আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন না। তো এই বিষয়গুলোতে অনেক সময় তোমাদের কি হতে পারে যে না আমি এত টাকা খরচা করে একটা স্ট্রিমে ঢুকলাম, পড়াশোনা করলাম, তারপর এগুলো আমাদের একটা মানহানিকর বিষয় ঘটছে আমাদের জন্য। দেখো জীবনের প্রথম দিকটায় ফার্মাসির তুমি যে সেক্টরেই যাও, দু একটা ছাড়া একটু এরকম মানহানিকর ব্যাপার হবে। আর একটা জিনিস মনে রাখবে, যদি সব সময় কমফোর্টেবল একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকো তাহলে জীবনে কিছু শিখবে না। তো সেই জন্য এই জিনিসগুলোকে কখনোই এরকমভাবে নেওয়া উচিত নয়। তো মার্কেটিংয়ে সবার আগে যেটা দরকার, হাইলি স্মার্ট একজন পার্সন যে বিক্রি করতে জানে, মার্কেটে বেচতে জানতে হবে। এখন বেচতে জানতে হলে কি স্কিল দরকার? বেচতে জানতে হলে সেই ব্যক্তি হচ্ছে একজন স্কিলফুল পার্সন যে কোনো জিনিসকে তার গুণাবলীকে মানুষকে বলে সেটাকে বিক্রি করে দিতে পারে। দেখো এক্ষেত্রে হয়তো তোমরা একটা বিষয় নিয়ে বলবে যে ওষুধ যেটা জীবনের সঙ্গে মানুষের ডিল করছে, তাকে যে কোনো জিনিস বলা হচ্ছে এবং যে কোনো জিনিসকে আমি যা হোক করে বেচে দেবো। দেখো মেডিসিন ম্যানুফ্যাকচারারের দায়িত্ব এটা তার কোয়ালিটি মেনটেন করা, তোমার দায়িত্ব বিক্রি করা। মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমাকে কোয়ালিটি নিয়ে বিচার করার প্রয়োজন নেই, তুমি শুধু বিক্রি করবে, দ্যাটস অল। এরপর প্রথম দিকটা হয়তো মার্কেটিংয়ে তোমাদেরকে খুব একটু এই ধরনের হীনমন্যতায় ভুগতে হতে পারে যে এত খাটাখাটনি করছি, অনেক জায়গায় তোমার মনে হতে পারে যে আমাদের মানসিকভাবে এটা একটা বিশাল চাপের বিষয়। কিন্তু তোমরা যদি ম্যানেজ করতে পারো, দেখো সব কিছুই ম্যানেজমেন্ট, আর মার্কেটিংয়ে ম্যানেজমেন্টটা খুব বেশি দরকার। ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু মার্কেটিং ইজ এ গুড জব। কেননা প্রথম থেকেই তোমরা একটা ভালো মাইনেতে ঢুকবে এবং আস্তে আস্তে উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে। এবং যারা খুব ভালো, যাদের কথা বলার ক্ষমতা, যাদের অবশ্যই এখানে স্পোকেন ইংলিশ পাওয়ারটাও একটা দরকার হয় অনেক ক্ষেত্রে, কেননা বড় বড় ইভেন্টসে যখন তোমরা যাবে, যখন তোমরা ট্রেনিং সেশনগুলোকে ফেস করবে,
সেখানে তোমাদের ইংরাজি মাধ্যমেই কথা বলতে হবে, কিছু করার থাকে না, কেননা বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন প্রদেশ থেকে ইভেন বিদেশ থেকেও অনেকে আসে, তো সেক্ষেত্রে একটা সাধারণ ভাষা হয়ে দাঁড়ায় ইংরাজি। তো এই জিনিসগুলো, এই স্কিলগুলো যখন তোমাদের মধ্যে থাকবে, তোমরা খুব তাড়াতাড়ি এখানে উন্নতি করতে পারবে। এবং মার্কেটিংয়ের মধ্যে যে শুধু কেবলমাত্র ফিল্ডেই তোমাকে জব করতে হবে তা নয়, সেখানে আরও এরকম জব রয়েছে, মানে আরও এরকম সেগমেন্ট রয়েছে যেখানে গিয়ে তোমরা খুব ভালো একটা পজিশন হোল্ড করে খুব ভালো একটা ডিগনিটির সাথে জবটা তুমি করতে পারবে তোমরা। তো মার্কেটিং ইজ এ গুড চয়েস ফর দেম, যারা মনে করবে যে এই প্রফেশনে তারা টিকে থাকতে পারবে। তবে 2-3 বছর এরকম সিচুয়েশন হতে পারে যে রোদে জলে বৃষ্টিতে ভিজে তোমাকে টার্গেটটাকে অ্যাচিভ করতে হচ্ছে, এবং কখনো কখনো এরকম সিচুয়েশন হবে যে তোমার থেকে তুলনামূলকভাবে অল্প শিক্ষিত বা সম্পূর্ণ অশিক্ষিত ব্যক্তিকে তোমাকে স্যার বলে সম্বোধন করতে হচ্ছে। আবার কখনো এরকম হতে পারে যে ডাক্তারবাবু যারা আছেন তারা তাদের বিজি শিডিউলের মধ্যেও হয়তো তিনি তোমার সঙ্গে মিট করতে পারলেন না, তাই তার সঙ্গে যে অ্যাটেন্ডেন্ট আছে তারা এসে বললো 4-5 ঘন্টা ওয়েট করার পরও যে আপনারা আজকে আসুন, আজকে ডাক্তারবাবু আপনাদের সঙ্গে মিট করতে পারবে না। তো এই ইভেন্টসগুলো কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। ইভেন এরকমও হতে পারে যে অনেক ম্যানেজার এবং অনেক তোমাদের যে হায়ার অথরিটি আছে তারা খুব অকথ্য ভাষায় তোমাদেরকে কথা বলছে। তো সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে স্মার্টলি তোমাদের কাজ করতে হবে। দেখো, কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার অ্যাড্রেস করার জন্য ব্যক্তি রয়েছে, HR সেল রয়েছে, হিউম্যান রিসোর্স সেল, তুমি সেখানে বলতে পারো, কিংবা তুমি আরও অন্যান্য অনেক পন্থা নিতে পারো। আস্তে আস্তে যখন প্রফেশনে সেগুলো ঢুকবে তখন বুঝতে পারবে। তবে প্রফেশনটাকে কোনো সময় গালিগালাজ করাটা কিন্তু উচিত নয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে ইন্ডাস্ট্রির জব। দেখো, ইন্ডাস্ট্রির জবে ওই যেটা তোমরা স্বাভাবিকভাবে স্ট্রাগল বলো সেটা একটু বেশি। অর্থাৎ ইন্ডাস্ট্রির জবে তোমাকে নিজেকে উন্নত করার চান্স অনেক বেশি, কেননা প্রথমেই তুমি যে স্যালারিটা পাবে সেটা মোটেই সন্তুষ্টিজনক নয়। কেননা ইন্ডাস্ট্রি হচ্ছে একটা এই ফার্মা ইন্ডাস্ট্রি একটা কোর ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে যেখানে লাভের পরিমাণটা ওই IT সেক্টর বা সার্ভিস সেক্টরের মতো নয়, তোমার অভিজ্ঞতা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তো সুতরাং যখন তুমি একেবারেই অনভিজ্ঞ বা ফ্রেশার, অনেক কোম্পানিতে এরকম আছে যে আমরা ফ্রেশার নিই না বলে দেয়, তো তোমাকে হয়তো ছোটো কোম্পানিতে বা একটা মাঝারি কোম্পানিতে জয়েন করতে হলো, কিন্তু তুমি যে স্কিলটা অর্জন করবে সেই স্কিলটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যখনই তোমার 1 বছর কি 1.5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তুমি কোম্পানি সুইচ করতে পারো, ভালো ইন্টারভিউ ফেস করতে পারো। প্রচুর ফার্মা কোম্পানি আছে আমাদের দেশে। যখন তুমি সেই মার্কেটটাকে জানবে, শিখবে, এবং সবচেয়ে বড় কথা, আমার মতে যারা ইন্ডাস্ট্রি চুজ করবে তাদের ব্যাচেলার ডিগ্রিটা হচ্ছে এনাফ। তবে যদি কেউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে চায় বা অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্টে কাজ করতে চায়, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা দরকার। আচ্ছা, মানে হলে ভালো হয়, দরকার বলবো না। অনেক ক্ষেত্রে এরকমও আছে যারা ব্যাচেলার ডিগ্রি তারা R&Dতে চাকরি করছে, F&Dতে চাকরি করছে, তাদের অভিজ্ঞতাটাকে তারা কাউন্ট করে নিয়েছে, মানে ইন্ডাস্ট্রির লোকেরা কাউন্ট করে নেয়। তো এখন বিষয়, তবে সেক্ষেত্রে M.Pharm করে নিলে ভালো হয়। পে স্কেলে কিছু কিছু কোম্পানিতে কিছু চেঞ্জেস রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কি সেগমেন্ট রয়েছে সেটা আমি আরও বিশদভাবে পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো। সেখানে কোয়ালিটি অ্যাসিওরেন্স রয়েছে, কোয়ালিটি কন্ট্রোল রয়েছে, এবং সবচেয়ে বড় যে মেন ডিপার্টমেন্ট সেটা হলো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। তো ম্যানুফ্যাকচারিংয়ের আন্ডারে আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন প্যাকেজিং ডিপার্টমেন্ট রয়েছে, তোমার মেন যে ম্যানুফ্যাকচারিং পোর্শন সেটা রয়েছে, প্রোডাকশন যাকে বলা হচ্ছে। এছাড়া ওয়্যারহাউস রয়েছে, সেটাও ম্যানুফ্যাকচারিংয়ের সেগমেন্টের আন্ডারেই পড়ে। এছাড়াও একটা ইন্ডাস্ট্রি যেহেতু, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা সেখানে ঢোকে এবং চাকরি করে। আর এছাড়াও একটা IT সেগমেন্ট থাকে, কেননা IT ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পোর্শন অফ ইন্ডাস্ট্রি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, তো যার মধ্যে তোমরা প্রোডাকশানে যেতে পারো, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এবং সব দিকেই যেতে পারো। ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে জেনারেলি ডাইরেক্টলি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে পারবে না একজন ফার্মাসিস্ট হয়ে, সেখানে আরও পরে কিছু অভিজ্ঞতার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডাইরেক্টলি ঢোকা যায় না।
তবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করা যায়, কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করার সাথে সাথে, সেটা পরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো। তো দেখো ইন্ডাস্ট্রিতে বিষয়টা কীরকম। প্রথমে তুমি ঢুকলে, শান্ত মাথায় কাজ করলে, ওখানেও অনেক হিউমিলিয়েশনস রয়েছে, তবে বাইরে নয়, ওটা যা হবে ঘরের মধ্যে। মানে কিছু একটা ভুল করলে তো সেক্ষেত্রে তোমাকে তোমার ম্যানেজার এমনভাবে বকাঝকা করবে যাতে কেউ অন্য ডিপার্টমেন্টও জানতে না পারে। তবে সেক্ষেত্রেও তোমার মনে হতে পারে যে এটা একটা আমার কাছে মানসিক চাপ হয়ে দাঁড়াচ্ছে। মানসিক চাপ ভেবে যদি চাকরি করো ফার্মাসির এই ধরনের সেগমেন্টগুলোতে, তাহলে কিন্তু তোমরা 1 বছরও টিকতে পারবে না। আমি বহু এরকম উদাহরণ দেখেছি। কিন্তু তোমরা যদি স্থিতিশীল হয়ে আঁকড়ে ধরে কাজ করো, তাহলে ফার্মা ইন্ডাস্ট্রির এই দুটো সেগমেন্টে, মার্কেটিং প্লাস ইন্ডাস্ট্রি, এত সাফল্য আছে জীবনে, এত টাকা পয়সা আছে যে তোমরা কল্পনাও করতে পারো না সেটা। যদি স্মার্ট হও, যদি তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো হয়, যদি তোমরা উইথস্ট্যান্ডিং হও সিচুয়েশনসগুলোর সাথে, তাহলে। আচ্ছা, আর এছাড়াও রয়েছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব ইজ অলসো আ গোল্ডেন অপরচুনিটি ফর ফার্মাসিস্ট, স্পেশালি ফর ডিপ্লোমা যাদের রয়েছে তারা হসপিটালে চাকরি করতে পারো। স্টেট গভর্নমেন্টে রিক্রুটমেন্টের একটা প্রসিডিওর রয়েছে, সেটা চেঞ্জ হতে পারে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি চাকরি করতে হয়, যেমন সিডিএসসিও ড্রাগ ইন্সপেক্টর হতে পারে। তো সিডিএসসিওতে কীভাবে তোমার জয়েন করতে হয় না, ওখানে বছরে বছরে পরীক্ষা হয়। তো 30 বছরের পর আর পরীক্ষা দিতে পারবে না, তো সেই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হয়ে জয়েন করতে হবে ড্রাগ ইন্সপেক্টর হিসেবে, এবং খুব ভালো একটা ক্যারিয়ার। স্টেটেও ড্রাগ ইন্সপেক্টর নেওয়া হয়, তো সেখানেও তোমরা জয়েন করতে পারো। এছাড়া ফার্মাসিস্টদেরকে নেওয়া হয় বিভিন্ন হসপিটাল, যেমন রেলওয়ের হসপিটাল আছে, ইএসআই হসপিটাল রয়েছে, এগুলো সেন্ট্রালের চাকরি, তো এখানে মাইনেটাও অনেক বেশি। এবং এই অবশ্যই গভর্নমেন্ট জবে এই আগের যে দুটো সেক্টর বললাম, সেখানের যে মানসিক চাপ একটা বা কাজের যে একটা চাপ, সেই চাপটা অনেক কম এই সমস্ত সেক্টরে, অনেক কম। তো আমি নিজে একজন গভর্নমেন্ট ফার্মাসিস্ট। এর আগে আমি 8 বছর মেডিসিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। আমার বহু বন্ধু মার্কেটিংয়ে রয়েছে। আমি এই অভিজ্ঞতাগুলো থেকেই বলছি। পরে আরও অনেক ভিডিও বানিয়ে তোমাদেরকে আরও অনেক অভিজ্ঞতা শেয়ার করব, যদি তোমাদের কিছু উপকার হয় সেক্ষেত্রে। তো তোমরা এই ড্রাগ ইন্সপেক্টরের জব আছে আর গভর্নমেন্টের মধ্যে, আর তোমার ফার্মাসিস্টে মানে হসপিটাল ফার্মাসিস্ট জব রয়েছে। আচ্ছা, এছাড়া আর কি অপরচুনিটি রয়েছে? এছাড়া ফার্মাকোভিজিলেন্স রয়েছে। আচ্ছা, ফার্মাকোভিজিলেন্সের জবটা হচ্ছে একটু আইটি সেক্টর বেসড টাইপ জব। মেডিকেল রাইটিং রয়েছে ইত্যাদি, এগুলো একটু আইটি কোম্পানিতে এখানে চাকরি করতে হয়। ফার্মাকোভিজিলেন্স জিনিসটা কি পরে আমি আবার একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো, মেডিকেল রাইটিংয়ে কি করতে হয়। এছাড়া আরও অনেক আইটি, ফার্মা সেক্টরে আরও আইটি রিলেটেড অনেক জব রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে? আর ধরো কমিউনিটি ফার্মাসি নিয়ে পড়া যেতে পারে, ফরেন্সিক ফার্মাসি নিয়ে পড়া যেতে পারে। তবে এই ফরেন্সিক ফার্মাসি, কমিউনিটি ফার্মাসি স্পেশালাইজেশন করতে হয়, এরপর বি ফার্মের পর এম ফার্ম করতে পারো তোমরা। আচ্ছা, এছাড়াও বিদেশে গিয়ে পড়ার সুযোগ রয়েছে। যেমন তোমরা TOEFL GRE দিয়ে যদি একবার বিদেশে পড়াশোনা করতে যেতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের খুব ব্রাইট ফিউচার হবে। আর কি রয়েছে দেখো, সমস্ত প্রফেশনেই একটা অ্যাকাডেমিক্স দিক থাকে। তোমরা ফার্মাসি কলেজের প্রফেসরও হতে পারো, গভর্নমেন্ট কলেজের প্রফেসর হতে পারো, বি ফার্ম হয়েও মানে ব্যাচেলার ডিগ্রি করে ডিপ্লোমা কলেজেরও প্রফেসর হওয়া যায়। তবে মাস্টার্স করে নেওয়াটাই বেটার। যারা অ্যাকাডেমিক্সে যেতে চাও তাদের ক্ষেত্রে মাস্টার্স করে নেওয়াটা বেটার। অনেকে আছে যারা পড়াতে ভালোবাসে, যারা পড়তে ভালোবাসে, যারা রিসার্চ করতে ভালোবাসে, তাদের অ্যাকাডেমিক্সের দিকটা খুব ভালো। আচ্ছা, এখন আজকের দিনে এখনও সেইভাবে প্রস্ফুটিত হয়নি এই দিকটা, যেটাকে বলা হয় একটা ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে, যেটাকে বলা হয় মানে সেটা একটা ইন্টিগ্রেটেড কোর্স, সেটা হচ্ছে ডক্টরেট ইন ফার্মাসি আর কি, ফার্ম-ডি কোর্স। তো সেটা করলে শোনা যায় যে নাকি প্রেসক্রিপশন করার মতো ক্ষমতাও তাদের আসে। আচ্ছা, তো এখন দেখো এই সমস্ত দিকগুলো রয়েছে যেখানে তোমরা চাকরি করতে পারবে। এই যে একটা ওভারভিউ দিলাম, এটাই যথেষ্ট নয়।
যখন আমি তোমাদেরকে এই বিষয়গুলো আরও বিশদে বলবো, যে মার্কেটিংয়ে কী কী সেগমেন্ট রয়েছে যেখানে তোমরা আরও উন্নতি করতে পারবে বা যেতে পারবে, কিভাবে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে কী কী সেগমেন্ট রয়েছে, সেখানে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কোনটাকে চয়েস করতে হয়, পরের একটা ভিডিওতে আমি সেটাকে ডিসকাস করব। বা ফার্মাসিস্ট হিসেবে কোথায় জয়েন করলে কাজ কীরকম হবে, কিংবা অ্যাকাডেমিক্সে তোমরা কিভাবে কি করবে, তার জন্য আমি আবার পরে একটা ভিডিও করব। কিন্তু ভিডিও একটু ইলংগেটেড হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে সবাইকে কনগ্র্যাচুলেট করছি যারা ভালো র্যাঙ্ক করেছো। যারা করতে পারোনি তারা আমার মতে তোমরা যদি ভালো রেজাল্ট করে থাকো অন্য কোনো সাবজেক্টে, সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত, যদি তোমরা মনে করো যে হ্যাঁ সেটা তোমাদের ইচ্ছানুরূপ সাবজেক্ট। আর যদি তোমাদের মনে হয় যে না আরও ভালো করতে হবে, এই যেটা তোমাদের ইচ্ছানুরূপ মার্কস হয়নি, তাহলে তোমরা চেষ্টা করে যাও। আশা করি তোমরা সকলে সফল হবে। আর হলো এই চ্যানেল সাবস্ক্রাইব করতে বা কিছু করতে আমি বলবো না, সেটা তোমাদের ইচ্ছের ওপর, কিন্তু যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্টস করো। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।